তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসেল এক্সপ্লেনার। তো ফাইনালি রেসেলম্যানিয়ার পরে প্রথমবার আমরা সেথ রলিন্সকে আবার দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সেথ রলিন্স আর বেকি লিঞ্চ কোনো একটা শোতে এসেছিলো, তো সেখান থেকে ফটোটা এসছে। আর সেথ রলিন্সকে দেখে তো মনে হচ্ছে সে সমস্ত সার্জারি করিয়ে নিয়েছে, যা যা প্রবলেম ছিল, ব্যাক সার্জারি আর নি সার্জারি, আর এখন সে রিকভারিতে আছে। যা মনে হচ্ছে 4 থেকে 5 মাস কিংবা 6 মাসের মধ্যে সে আবার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করে নেবে। তো এখন এই প্রথমবার আমরা রেসেলম্যানিয়ার পর তাকে আবার দেখতে পেলাম। তো আরেকটা ফটো এসছে, সেটাও দেখে নাও। এইটা হচ্ছে সেই ফটোটা। এখানে দেখে মনে হচ্ছে যে সেথ রলিন্স তার কোনো একটা শোয়ের জন্য শুটিং করছে। তো আপাতত এই দুটো ফটো এখন এসছে। তোমরা অনেকেই কমেন্ট বক্সে জিজ্ঞেস করো যে সেথ রলিন্সের কী খবর, সেথ রলিন্স কোথায়। তো এই এতদিন পর একটা ফটো পেয়েছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এর পরের নিউজটা হচ্ছে যে কোডি রোডস আর এজি স্টাইলসের যে ম্যাচটা হয়েছিল মেন ইভেন্টে ব্যাকল্যাশে, তো এই ম্যাচটার সাথে সাথে সেই ম্যাচে যে রেফারি ছিল নিকিতা কার, সে হয়ে গেছে ডাব্লিউডাব্লিউর প্রথম মহিলা রেফারি যে কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টের মেন ইভেন্টে ওয়ার্ল্ড টাইটেলের রেফারি ছিলেন। তো এটা তার জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট, আর এটা মাইকেল কোল কমেন্ট্রিতে অ্যানাউন্স করে, তাই না হলে আমরা জানতেও পারতাম না। সাধারণত কি হয় যে আমাদের পুরো ফোকাসটাই ম্যাচের ওপর থাকে, রেফারির ওপরে খুব একটা কেউ মনোযোগ দেয় না, আর মাইকেল কোল এটা কমেন্ট্রিতে অ্যানাউন্স করেছে, সেই জন্যই আমাদের মনোযোগটা এইদিকে গেল। আর এর পরে কথা বলবো রেসেলম্যানিয়ার 41-এর লোগো নিয়ে। তো অনেকে দেখলাম যে রেসেলম্যানিয়া 41-এর লোগো রিভিল হওয়ার পরে মিক্সড রিয়াকশান আসছে। অনেকে বলছে যে ঠিক আছে, ভালো হয়েছে, আর বেশিরভাগজন বলছে যে খুব একটা পছন্দ হচ্ছে না, ভালো লাগেনি। তো এইটা নিয়ে কিছু বলার নেই, জাস্ট এটুকুই বলবো যে এবারে রেসেলম্যানিয়া লাস ভেগাসে হচ্ছে, আর আমেরিকাতে লাস ভেগাস তার ক্যাসিনো বিজনেসের জন্য খুবই ফেমাস। তো সেই হিসাবে দেখতে গেলে এই লোগোটা একদম লাস ভেগাসের সাথে যায়। আর লোগোর সাথে কি যায় আসে, আমাদের তো শো ভালো হওয়া নিয়ে কথা। যেমন এইবারে যে রেসেলম্যানিয়া ছিল, রেসেলম্যানিয়া 40, এর লোগো ভালো ছিল কিন্তু স্টেজ বাজে ছিল। কিন্তু রেসেলম্যানিয়াটা মানে ইভেন্টটা খুবই সুন্দর হয়েছে, তো আমাদের ইভেন্ট সুন্দর হওয়া নিয়ে কথা, লোগোর সাথে অতটা কিছু যায় আসে না। তবে মোটামুটি দেখতে গেলে খুব একটা খারাপ হয়নি। আর এটা লাস ভেগাসের থিম আর ক্যাসিনোর থিম অনুযায়ী একদম ঠিকই আছে। তো এবার অনেকের খারাপ লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে, তো সেটাতে আর কিছু বলার নেই। আর এর পরের নিউজ হচ্ছে যেমনটা আমরা দেখলাম যে ব্যাকল্যাশেতে টামাটোঙ্গার ভাই টোঙ্গা লোয়া ডেবিউ করলো। তো বেশ কিছু নিউজ সোর্সের তরফ থেকে এমনটা জানা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ টামাটোঙ্গা আর টোঙ্গা লোয়া দুজনকেই একসাথে সাইন করেছিল। শুধুমাত্র আমরা টামাটোঙ্গারটা কেন জানতে পেরেছিলাম, কারণ টামাটোঙ্গা যখন এনজেপিডাব্লিউ ছাড়ে তখন সেটা উল্লেখ করা হয়েছিল এনজেপিডাব্লিউর তরফ থেকে। কিন্তু টোঙ্গা লোয়া যে এনজেপিডাব্লিউ ছেড়ে দিয়েছিল, তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছিলো, সেটা তখন কেউ রিভিল করেনি। তো সেই জন্য সেই খবরটা বাইরে আসেনি। আর বাস্তবে ডাব্লিউডাব্লিউ টামাটোঙ্গা আর টোঙ্গালোয়া দুজনকে একসাথেই সাইন করেছিল, তাই জন্যই দেখতে পেলাম। আর এইটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাক স্টেজ থেকে পুরো নতুন ব্লাড লাইনের একটা ফটো এসছে। আর পেছনে আমরা পল হেমানকে দেখতে পাচ্ছি, যে কিন্তু একদমই খুশি নয়, দেখেই বোঝা যাচ্ছে। আর এরপরে পল হেমানকে নিয়ে কথা বলবো। তো পল হেমান, এখন প্রশ্নটা হচ্ছে যে পল হেমান কোন টিমে রয়েছে। আমি তো বলবো পল হেমান এখানে নতুন ব্লাড লাইনের সাথে নেই, সে ব্লাড লাইনের একদম এগেনস্টে রয়েছে, শুধুমাত্র দেখাচ্ছে না। কারণ যদি সে দেখিয়ে দেয় যে সে ব্লাড লাইনের এগেনস্ট রয়েছে, তো টামাটোঙ্গা সোলোসিকোভা টোঙ্গালোয়া মিলে পল হেমানকেও ধরে বাজিয়ে দেবে। আর এর কয়েকটা হিন্টও আমরা পেয়েছি, যেটা আমরা দেখতে পেলাম যে পল হেমান আগে থেকেই জানতো যে এখানে টোঙ্গা লোয়া আসতে চলেছে, সেই জন্য সে র্যান্ডি অর্টন আর কেভিন ওয়েন্সকে বাঁচানোর জন্য নিক অল্টিসের কাছে গিয়ে বলেছিল যেন র্যান্ডি অর্টন আর কেভিন ওয়েন্স এই ম্যাচ থেকে সরে যায়। তারপরে আমরা দেখলাম যে স্ম্যাকডাউনের এপিসোডেও পল হেমান তাদেরকে কনভিন্স করার চেষ্টা করলো যে তোমরা প্লিজ সরে যাও, ব্লাড লাইনের অন্য প্ল্যান রয়েছে। তো এখানে আমরা দেখতে পেলাম যে এখানে র্যান্ডি অর্টন আর কেভিন ওয়েন্সকে পল হেমান এক প্রকার বাঁচানোর চেষ্টা করেছে। আর তাছাড়া যখন ম্যাচ শেষ হয়ে গেল ব্যাকল্যাশে, তখন আমরা দেখলাম যে ব্লাড লাইন অ্যাটাক করতে যাচ্ছিল কেভিন ওয়েন্সের উপরে, কিন্তু পল হেমান কেভিন ওয়েন্সকে বাঁচিয়ে নেয়। আর সোলোসিকোভাকে এটা বলে যে এ তো ম্যাচ হেরে গেছে, যথেষ্ট মার খেয়েছে, একে আর মেরো না। আমরা সেটা দেখতে পেলাম যে পল হেমান কেভিন ওয়েন্সকে মারতে বারণ করছে, আর পল হেমান কেভিন ওয়েন্সকে এক প্রকার বাঁচিয়ে নিয়েছে মার খাওয়ার হাত থেকে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে। আর তারপর আমরা দেখতে পেলাম যে ব্যাক স্টেজে পল হেমান ব্লাড লাইনের থেকে একটু দূরত্ব বজায় রাখছে। আর তারপরে আমরা জে উসোর সাথে পল হেমানের একটা ইন্টারাকশন দেখতে পেলাম। আর পল হেমান যেভাবে জে উসোর দিকে তাকিয়েছিল, এটা পুরোপুরি পরিষ্কার যে পল হেমান জে উসোর কাছ থেকে সাহায্য চাইছে। আর সেটা তো আমরা দেখে বুঝতেই পারছি। আর আমরা জানি যে এইবার জে উসোর তো কোনো ডাইরেকশন নেই, জে উসো এবার জিমি উসোর সাথে রিউনাইট হবে আর নতুন ব্লাড লাইনের এগেনস্টে লড়বে। তো পল হেমান এখানে পুরোপুরি রোমানের দলেই আছে। জিমি উসো আর জে উসো এক হয়ে গেলে আর রোমান রেন্স ফিরে আসলেই পল হেমান আবার রোমানের দলেই ফিরে যাবে। এবার শুধু অপেক্ষা করার টাইম, এটা শুধু সময়ের অপেক্ষা। দেখা যাক যে কবে জিমি উসো আর জে উসো এক হয় আর রোমান রেন্স ফিরে আসে, তাহলেই আমরা স্টোরি লাইনটা ভালোভাবে প্রগ্রেস হতে দেখতে পাবো। তো এবারে কথা বলা যাক যে জেকব ফাটু কোথায় গেল আর জেকব ফাটু কবে আসবে। তো আমরা সবাই জেকব ফাটুকে ব্যাকল্যাশেতে এক্সপেক্ট করেছিলাম, কিন্তু সেখানে তো টাঙ্গা লোয়া এলো,
তাহলে জেকব ফাটু কোথায় গেল? তো অনেকে বলছে যে জেকব ফাটু এই ষোলো সিকোবার টিমেই জয়েন করবে, যেমন টামাটোঙ্গা টাঙ্গা লোয়া জয়েন করেছে, কিন্তু আমার মনে হয় হয়তো এমনটা হবে না। আর আগেই বলে রাখি, এটা পুরোপুরি আমার নিজস্ব ওপিনিয়ন, এমনটা নাও হতে পারে, তবে আমার যেটা মতামত সেটা আমি বলছি। ব্যাপারটা হচ্ছে যে রোমান রেন্স আর রকের রিটার্ন করতে এখন প্রায় 3 মাসের সময় বাকি আছে। আর যেমনটা নিউজ আসছে যে রোমান আর রক সামার স্ল্যামের আশেপাশে ফ্রি হয়ে যাবে, আর তখনই তাদের রিটার্ন দেখতে পাবো। তো এখন 3 মাস টাইম বাকি আছে। এই 3 মাসে আমরা কী দেখতে পাবো? এই 3 মাসে আমরা দেখতে পাবো যে জিমি উসো আর জে উসো এক হয়ে ষোলো সিকোবা টামাটোঙ্গা টোঙ্গালোয়া এই 3 জনের এগেনস্টে লড়ছে। আর এটা স্বাভাবিক যে এইদিকে 3 জন আছে, যখন জিমি উসো আর জে উসো দুজন মিলে তাদেরকে হারাতে পারবে না, আর শেষ পর্যন্ত তারা ব্যর্থ হবে। আর তখনই আমরা দেখতে পাবো যে জিমি উসো আর জে উসো মিলে এখানে জেকব ফাটুকে তাদের টিমে নিয়ে আসবে, আর তাহলে হয়ে যাবে ওইদিকে 3টে টিম, মানে 3টে টিম বলছি, 3টে মেম্বার, ষোলো সিকোবা টামাটোঙ্গা টাঙ্গালোয়া, আর এইদিকে হয়ে যাবে জিমি উসো জে উসো আর জেকব ফাটু। তো এইদিকে আমার মনে হচ্ছে যে এখন আমার তো এটাই চান্স বেশি লাগছে যে জেকব ফাটু ষোলো সিকোবার দিকে নয়, বরং রোমানের টিমে জয়েন করবে, কারণ তাহলেই ব্যালেন্সটা ভালো হবে। কারণ যদি এখন দেখা যায় যে ষোলো সিকোবার টিমে জেকব ফাটুও চলে এলো, তো 4 জন হয়ে গেল, তারপর রক চলে আসলে 5 জন হয়ে যাবে, তাহলে রোমানের টিমে তো লোকই থাকবে না, মাত্র রোমানেস জিমি উসো আর জে উসোই 3 জন থাকবে। তাহলে সেই হিসাবে দেখতে গেলে যেহেতু ওইদিকে 3 জন রয়েছে, তাহলে এদিকেও 3 জন করতে হবে যতদিন না রোমান আর রক ফিরে আসে। তাহলে এমনটা দাঁড়াচ্ছে যে একদিকে থাকবে ষোলো সিকোবা টামাটোঙ্গা টাঙ্গালোয়া, আর অপরদিকে থাকবে জিমি উসো জে উসো আর জেকব ফাটু। তো এই 3 জন এখন আপাতত এই 3 মাস নিজের মধ্যে ফিউড করুক, তারপর যখন ষোলো সিকোবার টিমের আসল ট্রাইবাল চিফ ফাইনাল বস রক রিটার্ন করবে, তো তখন রোমান রেন্সও রিটার্ন করবে, তাহলে এদিকে 4 জন ওইদিকে 4 জন হয়ে যাবে। আর আমরা যেটা বলছি যে ব্লাড লাইন সিভিল ওয়ার আমরা দেখতে পাবো, তো ওই 4 ভার্সেস 4টা আমরা দেখতে পাবো। এটাও খুবই একটা ভালো ক্রিয়েটিভ প্ল্যান হতে পারে। আর অনেকে তো আমি দেখলাম যে অনেকে বলছে যে জেকব ফাটু ষোলো সিকোবার টিমে যাবে, কিন্তু আমার মনে হয় না যে ষোলো সিকোবার টিমে জেকব ফাটু যাবে বা যাওয়া উচিত। তার জেকব ফাটুকে হয়তো আমরা দেখতে পাবো যে পল হেমান জিমি উসো আর জে উসোই ডাব্লিউডাব্লিউতে ইন্ট্রোডিউস করছে পুরনো ব্লাড লাইনের নতুন মেম্বার হিসাবে। তো জেকব ফাটু আমার মনে হচ্ছে জিমি আর জের সাথেই যাবে, নতুন ব্লাড লাইনে জয়েন করবে না। তো এইটা আমার মতামত। এবার তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, অবশ্যই আমাকে জানাতে পারো। তো এর পরের যে নিউজটা রয়েছে সেটা হচ্ছে মানি ইন দ্য ব্যাংকের টিকিট সেল নিয়ে। তো মানি ইন দ্য ব্যাংক তো হতে চলেছে জুলাই মাসের 6 তারিখে, আর ডাব্লিউডাব্লিউ এর অলরেডি 17,000 খানার টিকিট বিক্রি করে ফেলেছে। তো 17,000 লোক তো আসছে, এটুকু পুরোপুরি কনফার্ম। আর ডাব্লিউডাব্লিউ সময়ের সাথে সাথে আরও কিছু সিট অ্যাভেলেবেল করে দেবে। তো তোমরা ধরে নিতে পারো যে কম করে হলেও 20,000-এর বেশি দর্শক এই মানি ইন দ্য ব্যাংকে থাকবে। তো এটা খুবই ভালো খবর। এখন মানি ইন দ্য ব্যাংক হতে টাইম আছে, আর এর মধ্যেই 17,000 টিকিট ডাব্লিউডাব্লিউ অলরেডি বিক্রি করে ফেলেছে। আর সবার লাস্টে রয়েছে একটা অনেক বড় নিউজ। তো তোমরা যেমনটা জানো যে আঙ্কেল হাউডি ব্রে হোয়াইটের যে হোয়াইট 6 যে নামে যে টিমটা ব্রে হোয়াইট বানানোর মানে প্ল্যান করেছিল, সেইটা তো আর হলো না। সেটা এখন আঙ্কেল হাউডি পূরণ করছে। আঙ্কেল হাউডি ব্রে হোয়াইটের হোয়াইট 6 টিমটাকে আবার তৈরি করছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই হোয়াইট 6 যে টিমটা আছে, সেই টিমের মেম্বার কে কে হতে চলেছে। তো সেইটা আমাদের মাথায় অনেক নাম আসছে। কেউ বলছে অ্যালেক্সা ব্লিস, কেউ বলছে এরিক রোবান, আবার অনেকে বলছে ম্যাট হার্ডিও এই টিমের মেম্বার হবে। তবে এখন পিডব্লিউ ইনসাইডারের তরফ থেকে একটা বড় নিউজ এসছে। আর পিডব্লিউ ইনসাইডার কী করেছে যে এই মানে ব্রে হোয়াইটের যে টিমটা আছে আঙ্কেল হাউডির, এই টিমের মেম্বার কে কে হবে সেটা রিভিল করে দিয়েছে। আর পিডব্লিউ ইনসাইডার রিসেন্ট টাইমে অনেক নিউজ দিয়েছে, আর যেগুলো সব কটাই সত্যি হয়েছে। তো ধরে নিতে পারো এটার মধ্যেও কিছু তো সত্যতা আছে। তো তোমরা লিস্টটা একবার দেখে নাও যে কে কে রয়েছে। তো পিডব্লিউ ইনসাইডারের মতে সবার প্রথমে রয়েছে বো ড্যালেস মানে আঙ্কেল হাউডি নিজে, তারপর রয়েছে নিকি ক্রস, তারপর রয়েছে ডেক্সটার লিউমিস, তারপরে হচ্ছে জো গ্রেসি, আর সবার লাস্টে রয়েছে এরিক রোবান। তো এই কজন হচ্ছে ব্রে হোয়াইটের হোয়াইট 6 টিমের মেম্বার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 5 জন রয়েছে। তো হোয়াইট 6-এ তো 6 জন থাকার কথা। তো 6 নম্বর মেম্বার কে হবে এখনও জানা যায়নি, হয়তো ম্যাট হার্ডি হতে পারে। তো পিডব্লিউ ইনসাইডারের মতো এই 5 জন হতে চলেছে হোয়াইট 6-এর প্রথম মেম্বার। আর দেখতে গেলে এই নামগুলো বেশ কিছু সময় ধরে রুমারও চলছিল। আর তোমরা এখানে যে কজন সুপারস্টারকে দেখতে পাচ্ছ, এদের ক্যারেক্টারটাই এমন, কিছুটা পাগল টাইপের, আবার কেউ কেউ তো একটু ভুতিয়া টাইপের। তো এরা এই হোয়াইট 6 টিমের জন্য একদম পারফেক্ট।
তো তোমরা নিকি ক্রসকে তো জানো, আর নিকি ক্রসের ক্যারেক্টারটা ডাব্লিউডাব্লিউ এমন দিয়েছে যে একটা পাগলের ক্যারেক্টার। আর রিসেন্ট টাইমে আমরা নিকি ক্রসকে এমন একটা ক্যারেক্টারে দেখেছি যেটা আমরা কখনো দেখিনি। নিকি ক্রস কী হয়েছে, রিংয়ের মাঝখানে একদম সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে আর এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, চোখের পাতাও ফেলছে না। তো লাস্ট টাইম আমরা সেটা দেখেছিলাম, কিন্তু তারপরে আর কিছু দেখতে পাইনি। নিকি ক্রস যে কোথায় অদৃশ্য হয়ে গেল সেটা আমরা দেখতে পেলাম না। আর ডেক্সটার লুমিসকে তো তোমরা চেনোই কীরকম, আর এরিক রোমানের সাথে তো ব্রে ওয়াইটের সম্পর্ক রয়েছেই। তো আপাতত এই কজনের নামই এসছে, আর দেখা যাক ষষ্ঠ মেম্বার কে হয়। তো চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রেখো, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝখানে একটু শেয়ারও করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরের নিউজ ভিডিওতে।